নমস্কার সবাইকে। ইন্ডিয়ান মঙ্কস পেজে স্বামী শিষ্য সংবাদের আলোচনায় আজকে আপনাদেরকে স্বাগত। বেশ অনেক দিন পর আজকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা শুরু হচ্ছে, কারণ মাঝে বেশ লম্বা একটা গ্যাপের পরে আমি বুধবার দিন থেকে শুরু করেছিলাম আগের সপ্তাহে। প্রথমে যোগাবশিষ্ট সান নিয়ে বুধবার আলোচনা হয়েছিল। শুক্রবার দিন থেকে একটা নতুন বিষয়, বেদান্ত সাধনা। ভগবান, আমার গুরুদেব ভগবানকে তার গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজ যেই চিঠিগুলো লিখেছিলেন সেই প্রত্যেকটা চিঠির এক একটা করে চিঠি চেষ্টা করবে এক এক দিনে আলোচনা করার। এবার সোমবার দিন করে স্বামী শিষ্য সংবাদের আলোচনা। শ্রীমতী দি নমস্কার, সবাইকে আমার নমস্কার। তো আজকে যে টপিকটা আলোচনার যেই টপিক, দ্বৈতবাদী অদ্বৈতবাদী তর্ক। কেউ দেখলাম হয়তো কমেন্ট করেছেন যে আরেকজনকে, আসলে আরেকজন কেউ নেই, আমি কথা বলবো। এবার স্বামী শিষ্য সংবাদের একটা জায়গাতে আমি কেন এই বিষয়টা নিলাম, কারণ দ্বৈতবাদী আর অদ্বৈতবাদীর মধ্যে একটা ভীষণ কনফ্লিক্ট লোকে ভাবে। নিখিলেশ বাবু প্রণাম। দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদীর মধ্যে একটা অদ্ভুত কনফ্লিক্ট লোকে ভাবে, আছে বলছি না, লোকে ভাবে। সেটা লোকের সমস্যা, যে ভাবে তার সমস্যা। কিন্তু আদেও কি দ্বৈতবাদী অদ্বৈতবাদীর মধ্যে কোনো কিছু তফাৎ রয়েছে? অশোক বাবু ধন্যবাদ। লোটা দেবনাথ নমস্কার। নমস্কার, প্রণাম সবাইকে, প্রণাম নমস্কার। আমি একটু বিষয়ে ঢুকছি আজকে, আমি একটু তাড়াতাড়ি শেষ করব, তাই জন্য আমি প্রণাম সবাইকে, প্রণাম। আমি এবার বিষয়ে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, নমস্কার সবাইকে। স্বামী শিষ্য সংবাদী একটা জায়গাতে এক মহারাজ শিষ্যের সাথে ইচ্ছা করে তর্ক করছে। শিষ্য অদ্বৈতবাদী, মানে এক ব্রহ্মচারা দুই কিছু বলে কিছু নেই। আর সেই মহারাজ তার সাথে তর্ক জুড়েছে ইচ্ছা করে, যে তাকে খোঁচানোর জন্য। তিনিও অদ্বৈতবাদী, ঠাকুরের শিষ্যরা কেউই দ্বৈতবাদী ছিলেন না, সবাই অদ্বৈতবাদী ছিলেন। তো তিনি তর্ক জুড়েছেন না দ্বৈতবাদী শ্রেষ্ঠ। তো দুজনের তর্কের একটা বেশ সুন্দর কথা রয়েছে। তো যেটা বলছিলাম, দ্বৈতবাদী আর অদ্বৈতবাদী নিয়ে লোকে প্রচন্ড কথাবার্তা, যে দ্বৈতবাদ বা অদ্বৈতবাদ। কিন্তু দ্বৈতবাদী বলুন অদ্বৈতবাদী বলুন, দুটো কিন্তু রাস্তা, যে দুটো রাস্তা প্যারালালি চলছে, এবং যেই দুটো রাস্তায় গিয়ে একটা পথে শেষ হচ্ছে, যেই গন্তব্যের নাম ব্রহ্মজ্ঞান, বা যেই গন্তব্যের নাম আমি। এবার আমি থেকে ফেরার পর, মানে আমিটাও বলছি, এটাও অবান্তর, এটাও বেকার কথা বলা যেতে পারে। মানে তাকে কিছু একটা নাম দিতে হবে, মানে ব্রহ্ম বলে আমরা তাকে বলছি, কিছু একটা বলতে হবে, তাকে বোঝাতে হবে, তাই আমরা তাকে ব্রহ্ম বলে বলছি। আদতে তাকে কোনো নামেই বা কিছুতেই ভূষিত করা যায় না, তাই জন্য তার সম্বন্ধে বলা হচ্ছে, সেই জায়গার সম্পর্কে তিনি নির্গুণ, নিরাকার, অনাম, অরূপ। বলছে তার কোনো নাম নেই। যেটা বলা হচ্ছে সেটা তো বলা মানেই তো ভুল, বলা মানেই ভুল কথা। সেই জায়গায় কোনো কথা নেই, কারণ বলার লোকটাও নেই, তাই তাকে বলা হচ্ছে অরূপ। তার কোনো রূপ নেই, তো কথা কিভাবে আসবে? তাকে নির্বিকার বলা হচ্ছে, এইভাবে তাকে একটা বর্ণনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ব্রহ্ম একটা বোঝানোর জন্য বলা। তো যেটা বলছিলাম, অদ্বৈতবাদীরা সেই জায়গাটাকে বলবে আমি, নিচে নেমে এসেও বলবে আমি, মানে যখন আমিটা বলতে পারছে তার মানে সে অনেকটাই সেই জায়গা থেকে নেমে এসছে, তাই আমি শব্দটা বেরোচ্ছে তার। আর দ্বৈতবাদীরা ফিরে এসে বলবে তুমি, কিন্তু অদ্বৈতবাদীর আমি আর দ্বৈতবাদীর তুমি দুই এক। কারণ যে জায়গা থেকে ফিরে তারা কথা বলছে সেখানে আমিও নেই, তাই তুমিও নেই। তাদের অনুভব সব এক হবে, এবং যারা ফিরে আসছে অদ্বৈতবাদী তাদেরকে বলা হচ্ছে জ্ঞানী। যারা দ্বৈতবাদ ওই জায়গা থেকে ফিরছে তাদের ভক্তির যে পরাকাষ্ঠা, সেটাকে বলা হচ্ছে পরাভক্তি।
আর পড়া ভক্তিটাই পড়া জ্ঞান, আলাদা কিছু নয়। এবার কিভাবে কি নিয়ে তর্কাতর্কি চলছিল আমরা একটু আলোচনাটা ঢুকছি আমরা। সরি, বইটা আমার পায়ে লাগলো। দশম বললি, স্থান বেলুর মঠ। আমরা স্বামী শিষ্য সংবাদের প্রায় অধিকাংশ শেষ হয়ে এসেছে। আজকে দশম বললি, দ্বিতীয় খণ্ডের দশম বললি, বেলুর মঠ। এখন স্বামীজি বেশ সুস্থ আছেন। শিষ্য রবিবার প্রাতে মঠে আসিয়াছে। স্বামীজির শরীর মাঝখানে বেশ খারাপ হয়েছিল, অনেকদিন আগে সেই আলোচনাটা হয়েছিল। তারপর শিষ্য রবিবার প্রাতে মঠে আসিয়াছে। স্বামীজির পাদপদ্ম দর্শনান্তে সে নিচে আসিয়া স্বামী নির্মলানন্দের সহিত বেদান্ত শাস্ত্রের আলোচনা করিতেছে। নির্মলানন্দজি তুলসী মহারাজ ঠাকুরের কাছে যেতেন এবং পরে তিনি স্বামীজির অনুপ্রেরণায় সন্ন্যাস গ্রহণ করেন। দারুণ এক সন্ন্যাসী তিনি আমি যদি ভুল না করে থাকি দক্ষিণ ভারতে তিনি প্রচন্ড কাজ করেছিলেন রামকৃষ্ণ মিশনের প্রচার এবং প্রসারে। তো সেই তুলসী মহারাজ নির্মলানন্দজি, তুলসী মহারাজের কথা আপনারা কথামৃত তো পাবেন, যে স্বামীজির সাথে দর্শন, স্বামীজির কে প্রণাম করে নির্মলানন্দের সাথে এসে বেদান্ত শাস্ত্র নিয়ে আলোচনা করছে। এমন সময় স্বামীজি নিচে নামিয়ে আসিলেন এবং শিষ্যকে দেখিয়া বলিলেন, কিরে তুলসীর সঙ্গে তোর কি বিচার হচ্ছিল? স্বামীজি নেমে এসে, কি বিচার করছিস তোরা দুজন মিলে? এবং বলে রাখি, বেদান্তের বিচার করতে করতে একটা সময় এমন অবস্থা যেত যে মানে মনে হতো তর্ক করছে না ঝগড়া করছে না বিচার করছে বোঝা মুশকিল। তো এইরকম এক সময় এই শিষ্যেরই বোধহয় ঘটনা, মানে শরৎচন্দ্র চক্রবর্তীরই, এরকম তর্ক করতে করতে গলা সপ্তমে, চিৎকার চেঁচামেচি চলছে আশ্রমে। আর এক মহারাজ এসে বলছে, আরে হাত থাকতে মুখে কেন, হাত থাকতে মুখে কেন, মারামারিতে লেগে পড়ো। বিচার করতে করতে, তর্ক করতে করতে একে আরেকজনের কথা কাটে। তো এবং দ্বৈতবাদ অদ্বৈতবাদে শুধু বিচার হয় তা না, অদ্বৈতবাদেরও বিচার হয়। কেমন বিচার না, জ্ঞানের গভীরতার সাপেক্ষে বিচার। একজন এই জায়গা থেকে ব্রহ্ম সম্পর্কে বলছে, আরেকজন আরেকটু গভীর থেকে বলছে, আরেকজন আরেকটু গভীর থেকে বলছে। এইভাবে ব্রহ্ম সম্বন্ধে যে বিচারটা হচ্ছে সেই তার মানসিকতার সাপেক্ষে তারা তর্ক করতে থাকে। প্রত্যেকের কথাই ঠিক। এবার যে একদম ব্রহ্মে স্থিত বা ব্রহ্মে স্থিত হয়েও কথা বলে এমন লোকও আছে। শুধু যে ব্রহ্মজ্ঞান লাভ করে ফিরে আসে নয়, যারা ব্রহ্মে স্থিত থেকে কথা বলে তাদেরকে বলা হয়, তাদেরকে মানে আমি জাস্ট শব্দটা হারিয়ে গেল আমার, যারা ব্রহ্মে স্থিত থেকে কথা বলে তাদেরকেই বলা হয় বিজ্ঞানী। যারা ফিরে যাচ্ছেন তারা তো জ্ঞানী, যে তাকে জেনেছে। বিজ্ঞানী বিশেষভাবে জ্ঞানী, বিশেষ রূপে জ্ঞানী, যিনি বিশেষভাবে যে তাকে জেনেছে, যে যার আর ওঠানামা নেই, যার আর কিছু নেই, যে ওখানে স্থিত, তা সে যখন কথা বলে সে তখন সবার কথাকে কেটে উড়িয়ে দেয় পুরো। ওই জন্য অদ্বৈতবাদকে দুদিকে ধার দেওয়া তলোয়ারের সাথে তুলনা করা হয়। কিছু তলোয়ার থাকে রাজপুত তলোয়ার, যে তলোয়ার গুলোয় একদিকে ধার থাকে, একটু বেঁকা থাকে। কিছু তলোয়ার থাকে যে তলোয়ারের দুদিকে ধার, তলোয়ারের এদিকেও কাটে ওদিকেও কাটে। অদ্বৈতবাদ যে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলে সে সবকিছু কেটে উড়িয়ে দেয়, এই দিক থেকে উড়িয়ে দেয়, ওই দিক থেকে উড়িয়ে দেয়। তো তেমনি যে তর্ক করছে, নির্মলানন্দজির সাথে বিচার করছে, স্বামীজি জিজ্ঞাসা করছে, কিরে তুলসীর সঙ্গে তোর কি বিচার হচ্ছিল? শিষ্য, মহাশয় তুলসী মহারাজ বলিতেছিলেন বেদান্তের ব্রহ্মবাদ কেবল তোর স্বামীজি আর তুই বুঝিস, আমি কিন্তু জানি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এদিকে তুলসী মহারাজ কিন্তু চারদিকে অদ্বৈতবাদ প্রচার করে বেরিয়েছেন, খেপাচ্ছে শিষ্যকে। বলছে যে বেদান্তের ব্রহ্মবাদ মানে বেদান্তের যে ব্রহ্মকে বোধ করার বিষয়, বলছে সেটা কেবল তুই আর তোর স্বামীজি বুঝিস, আমরা কিন্তু জানি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা কিন্তু জানি কৃষ্ণই ভগবান স্বয়ং। কৃষ্ণ মানে আমার থেকে আলাদা, তিনি স্বয়ং ভগবান, সুতরাং আমি তার দাস, এই ধরনের কিছু একটা বলতে চাইছিলেন। স্বামীজি তুই কি বললি? শিষ্যকে জিজ্ঞাসা করছে। শিষ্য, আমি বলিলাম এক আত্মাই সত্য,
কৃষ্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন মাত্র। লোকে তো রেগে যাবে, বলছে যে আমি বলেছি কৃষ্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, কৃষ্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন মাত্র। তুলসী মহারাজ ভিতরে বেদান্তবাদী, বাহিরে কিন্তু দ্বৈতবাদীর পক্ষ লইয়া তর্ক করেন। শিষ্য গল্পটা এবার বুঝতে পেরেছে। শিষ্য বলছে স্বামীজি কি বলছে যে আমি বলছি এক আত্মাই সত্য, আর এদিকে তুলসী মহারাজ বলছে কৃষ্ণ তো ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান। বলছে আমি বলছি যে কৃষ্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন মাত্র, তিনি ওই স্বয়ংটা আমি বুঝছি না। এটা শিষ্যের কথা। তুলসী মহারাজ ভিতরে বেদান্তবাদী, বাইরে কিন্তু দ্বৈতবাদীর পক্ষ লইয়া তর্ক করেন। ঈশ্বরকে ব্যক্তি বিশেষ বলিয়া কথা অবতারণা করিয়া ক্রমে বেদান্তবাদের ভিত্তি সুদৃঢ় প্রমাণিত করাই তার অভিপ্রায় বলিয়া মনে হয়। শিষ্য বলছে আমার মনে হচ্ছে উনি ভিতরে অদ্বৈতবাদী, কিন্তু ওনার কথা যেরকম যাচ্ছে, কিন্তু উনি বাইরে এরকম একটা একজন কাউকে ঈশ্বর খাড়া করে ভিতরে তিনি বেদান্তবাদের ভিত্তিটাই প্রস্তুত করতে চাইছেন। বলছে এটাই আমার মনে হচ্ছে, কিন্তু উনি আমায় বৈষ্ণব বলিলে আমি ওই কথা ভুলিয়া যাই এবং তাহার সহিত তর্কে লাগিয়া যাই। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক ছিল, কেউ কাউকে ছোট করছে না। মানে নির্মলানন্দজি বলছি, নির্মল মহারাজ, তুলসী মহারাজ, নির্মলানন্দজি তুলসী মহারাজ, তিনি তো ঠাকুরের শিষ্য, ঠাকুরের কাছ থেকে তার সবকিছু। তিনি সন্ন্যাসীও তখন। আর এদিকে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, সে কিন্তু নির্মলানন্দজির গুরু ভাইয়ের শিষ্য। পরম্পরাটা দেখুন, আর শ্রদ্ধা ভালোবাসাটা দেখুন। সে কিন্তু তার গুরু ভাইয়ের শিষ্য, তার কিন্তু তার সাথে এরকম ফচকিমি করার দরকার পড়ে না। সে একটা গম্ভীর লুক নিয়ে বসে থাকবে, তাকে এসে প্রণাম করবে, মাথায় হাত দিয়ে বলবে হ্যাঁ বাবা তুমি ভালো থেকো। এই ধরনেরই তো হওয়া উচিত বলে আমাদের সামনে চিত্রটা আসে, কিন্তু তা সে করছে না, কারণ তাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা ওরকম ছিল। সিনিয়র জুনিয়র ওরকম ভাবে ভাবছে না, তারা সবাই চেষ্টা করছে যে সবাই যাতে তার নিজের দিকে এগিয়ে যায়, নিজের পথে এগিয়ে যায়। তাই সে শিষ্যের সাথে ইচ্ছা করে ঝগড়া লাগিয়েছে, নিজের দিকে অদ্বৈতবাদী ভিতরে। শিষ্যকে খেপাচ্ছে কি বলে, বলছে কিন্তু উনি আমাকে বৈষ্ণব বলিলে আমি ওই কথা ভুলিয়া যাই। শিষ্যকে বৈষ্ণব বলে খেপাচ্ছে, বলছে এবং তাহার সহিত তর্কে লাগিয়া যাই। স্বামীজি তুলসী তোকে ভালোবাসে কিনা তাই ওই রূপ বলে তোকে খেপায়, তুই চটবি কেন? তুইও বলবি আপনি শূন্যবাদী নাস্তিক। স্বামীজি বলছে তুলসী তোকে চটিয়ে দেয় খামোকা, তুই চটবি কেন তা বলে? তুইও বলবি আপনি শূন্যবাদী নাস্তিক। যে আপনি শূন্যবাদ একটা ব্যাপার আছে, এটা বৌদ্ধ, আজকে বুদ্ধ পূর্ণিমা যতদূর সম্ভব এখনো চলছে। শূন্যবাদটা নিয়ে যদি কখনো আলোচনা হয় তাহলে ওটা নিয়ে হয়তো আলোচনা হবে। মানে বৌদ্ধরা শূন্য তত্ত্ব, শূন্যবাদে বিশ্বাস করে, এবং শূন্যবাদটা সম্পর্কে পড়ে আমার যেটা মনে হয়েছে তারা ব্রহ্মজ্ঞানের কথাই বলছেন। এখানে ব্রহ্ম বলা হচ্ছে, ওরা শূন্য বলছেন, আমার সেটাই মনে হয়েছে। যাই হোক, বলছে যে আপনি শূন্যবাদী নাস্তিক। শিষ্য মহাশয় উপনিষদ দর্শনাদিতে, শিষ্য এটা স্বামীজিকে বলছেন, উপনিষদ দর্শনাদিতে ঈশ্বর যে সর্বশক্তিমান ব্যক্তি বিশেষ একথা আছে কি? লোকে কিন্তু ঐরূপ ঈশ্বরে বিশ্বাসবান। এবার আলোচনা শুরু হয়েছে দ্বৈতবাদের সাথে অদ্বৈতবাদের কাটাকাটিটা। অ্যাকচুয়ালি নির্মলানন্দজির সাথে না, স্বামীজির সাথেই আসলে কথা কাটাকাটিটা শুরু হয়েছে। মানে দুই অদ্বৈতবাদী কিন্তু দ্বৈতবাদকে নিজেরা খণ্ডন করছেন। শিষ্য খুব সুন্দর কথা বলেছে, বলছে লোকে বেশিরভাগ যারা, তারা কিন্তু ওই রকম একজন ঈশ্বরেই বিশ্বাস করে যে সেই ঈশ্বর তাদের সবকিছু করে দেবে, বাইরের একটা ঈশ্বর। তাই বলছেন যে উপনিষদ দর্শনাদিতে ঈশ্বর যে সর্বশক্তিমান ব্যক্তি বিশেষ, বলছে সর্বশক্তিমান, সে যে আর অন্য কারো শক্তি নেই, সেই সর্বশক্তিমান। এ কথা কি আছে? স্বামীজি সর্বেশ্বর কখনো ব্যক্তি বিশেষ হতে পারেন না। জীব হচ্ছে বেষ্টি, আর সকল জীবের সমষ্টি হচ্ছে ঈশ্বর। বলছে জীব বেষ্টি, একটা অংশ, এবং সকল জীবকে একত্র করলে যে তার সমষ্টি হচ্ছেন ঈশ্বর। জীবের অবিদ্যা প্রবল, ঈশ্বর বিদ্যা ও অবিদ্যার সমষ্টি মায়াকে বশীভূত করে রয়েছেন এবং স্বাধীনভাবে এই স্থাবর জঙ্গমাত্মক জগৎটা নিজের ভেতর থেকে প্রজেক্ট করছেন। বলছেন যে জীবের অবিদ্যা প্রবল, বিদ্যা মানে যে ব্রহ্মকে জেনেছে,
অবিদ্যা সবকিছু, যে ব্রহ্মকে জানেনি তাই অবিদ্যা। যে জীবের অবিদ্যা প্রবল, ঈশ্বর বিদ্যা ও অবিদ্যার সমষ্টি মায়াকে বশীভূত করে রয়েছেন। যে ঈশ্বর বিদ্যা ও অবিদ্যা এই দুইয়ের মিলন, বিদ্যা এবং অবিদ্যা, যদি মায়াকে আমি কিছু বলে ধরি, বলছে এই দুইয়ের সমষ্টি, এই দুইয়ের সমষ্টিটা মায়াকে বশীভূত করে রেখেছে, মায়াকে তার আন্ডারে নিয়ে রেখেছে এবং স্বাধীনভাবে স্থাবর জঙ্গমাত্মক জগৎটা নিজের ভেতর থেকে বার করছেন। ব্রহ্ম কিন্তু এই বেষ্টি সমষ্টির অথবা জীব ও ঈশ্বরের পারে বর্তমান। বলছে ঈশ্বরও কি বলছে, ঈশ্বর বিদ্যা এবং অবিদ্যা এই সমষ্টিটাকে নিয়ে, এটাকে একসাথে নিয়ে তাকে আন্ডার দি মায়া করে রেখেছেন। বিদ্যাটাকেও মায়ার মধ্যে রেখে দিয়েছেন, অবিদ্যা তো মায়াই, বলছে তাকে একসাথে করে মায়াতে রেখেছেন এবং ইচ্ছা মতন এই জগৎটাকে বাইরে যেন দেখাচ্ছেন, যেন প্রজেক্ট করছেন। ব্রহ্ম কিন্তু এই বেষ্টি সমষ্টির অথবা জীব ঈশ্বরের পারে বর্তমান। বলছে ব্রহ্ম কেমন না, বলছে সে এই সমস্ত ছোট বড় জীব ঈশ্বর দেবতা সব কিছুর পারে, সমস্ত কিছুর পারে গিয়ে সেই ব্রহ্ম। কালকে একজনের সাথে কথা হচ্ছিল, খুব সুন্দর, ছেলেটি প্রশ্ন করছিল, বলছে কনসাস সুপার কনসাস, সাবকনসাস সুপার কনসাস, বলছে ব্রহ্ম কি সুপার কনসাস? এলাম এই কনসাস, সুপার কনসাস, সাবকনসাস সবটাই মনের পার্ট, সবটাই মনের অংশ, ব্রহ্মই মনের পারে। আমরা কনসাসনেস বলি, হোয়াট এভার এলস যা বলি, সবটাই মনের একটা বিষয়। এই ব্রহ্ম মনের পারে দাঁড়িয়ে। তেমনি এখানে এই একই কথা বলছে, ঈশ্বর বেষ্টি সমষ্টি সমস্ত কিছুর পারে দাঁড়িয়ে ব্রহ্ম। দাঁড়িয়ে মানে ওরম ভাবে দাঁড়ানো হয় না, মানে পারেই রয়েছে। ব্রহ্মের ধারে কাছেও তাদের অনুপ্রবেশ নেই আর কি। ব্রহ্মের অংশাংশ ভাগ হয় না, বলছে ব্রহ্মের কোনো ভাগাভাগি হয় না, এটা ব্রহ্ম ওটা নয় এমন বলে কিছু হয় না। বোঝবার জন্য তার ত্রিপাদ চতুষ্পাদ ইত্যাদি কল্পনা করা হয়েছে মাত্র। বলা হয় যে তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ হচ্ছেন তিনি, বলছে বোঝার জন্য, এই যে ব্রহ্ম শব্দটাও সেটাও বোঝার জন্য, অন্য কোনো কিছু নয়, বোঝার জন্য ত্রিপাদ চতুষ্পাদ ইত্যাদির কল্পনা করা হয়েছে। যে পাদে সৃষ্টি স্থিতি লয়াধ্যাস হচ্ছে সেই ভাগকে শাস্ত্র ঈশ্বর বলে নির্দেশ করেছেন। বলছে তার মধ্যে যেই পায়ে সৃষ্টি স্থিতি এবং লয়ের অধ্যাস হচ্ছে, অধ্যাস। এবার স্বামীজি এবং শিষ্য একটা বেশ শাস্ত্রীয় বিষয় ঢুকে পড়েছেন। বলছেন যে সৃষ্টি স্থিতি এবং প্রলয় তার অধ্যাস, অধিষ্ঠান মানে ব্রহ্মের কথা বলা হয়, অধিষ্ঠান আর অধ্যাস, অধ্যাস মানে যেন দেখা যাচ্ছে, বলছে লয়াধ্যাস হচ্ছে, যেন লয় পাচ্ছে আসলে, কারণ সৃষ্টিটাও যেন হচ্ছে, যেন স্থিতি তাই যেন প্রলয়। সৃষ্টি সত্য না হলে প্রলয় কিভাবে সত্য হবে, কার প্রলয় হবে? তো বলছে যে পাদে সৃষ্টি স্থিতি লয়াধ্যাস হচ্ছে সেই ভাগকেই শাস্ত্র ঈশ্বর বলে নির্দেশ করছে। বলছে সেই ভাগকেই শাস্ত্র ঈশ্বর বলছে। অপর ত্রিপাদ কুটস্থ, বলছে এই যে যেটাকে দেখা যায়, আমরা যেমন বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টি স্থিতি প্রলয়ের দেব, মানে প্রলয়ের ঈশ্বর। বলছেন যে এই পাদে তাদেরকে শাস্ত্র ঈশ্বর বলে নির্দেশ করছে এই জায়গাটায়। অপর ত্রিপাদ কুটস্থ, বলছে অপর যে তিনটে পা, এটা বলছে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি বলা হয় ব্রহ্মের তিনটে পা, এক পায়ে সমস্ত জগৎ, বাকি তিন পা কুটস্থ। বলছে অপর ত্রিপাদ কুটস্থ, যাতে কোনরূপ দ্বৈত কল্পনার ভান নেই তাই ব্রহ্ম। বলছে যেখানে কোনো দ্বৈত কল্পনার ভান নেই। ভান শব্দটাও একটা শাস্ত্রীয় শব্দ। বলছে যে ভান মানে কি, আমি মনে করছি, কল্পনা মানে আমি মনে করছি। যেমন কি দিয়ে বোঝাই, যেমন ধরুন একটা কাঠের টেবিল, আমরা কি বলি, আমরা কি টেবিলের সামনে গিয়ে বলি যে টেবিলে পড়তে বস, আমরা বলি টেবিলে পড়তে বস, আমরা কি বলি যা কাঠে পড়তে বস, কিন্তু টেবিলটা তো কাঠেরই। টেবিল হচ্ছে কাঠের ভান,
আমি কি বোঝাতে পারলাম? খুব কঠিন বিষয়ে কথা হচ্ছে, একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে প্রণাম নমস্কার জানাচ্ছেন, সবাইকে আমার প্রণাম নমস্কার। আমি না আজকে যেহেতু এত সূক্ষ্ম বিষয় আমি সবার সাথে কমিউনিকেট করতে পারছি না, এক্সট্রিমলি সরি। আমি খুব সূক্ষ্ম বিষয় বলছি, বোঝাতে পারছি কিনা একটু বলবেন, কোথাও অসুবিধা হলে অবশ্যই বলবেন। যেমন ভান কাকে বলা হচ্ছে, যেমন বললাম আমরা টেবিল, মানে টেবিলটা হচ্ছে কাঠের ভান। আমরা বলি যে যেমন মাটির কুজো, মাটির কলসি, আমরা তো বলি না মাটিতে জল রেখেছি গড়িয়ে খেয়ে নাও, আমরা বলা হয় যে কলসিতে জল আছে, কলসি থেকে জলটা নিয়ে খেয়ে নাও। আদতে তো ওটা মাটি। তার মানে হচ্ছে যে মাটির ভান, কলসি হচ্ছে মাটির ভান, আসল হচ্ছে মাটি। ঠিক তেমনি বলছে যে যেখানে দ্বিতীয় কল্পনার ভান মাত্র নেই, মানে আসলে ব্রহ্মই, সেখানে জীব বলে যেটা বলে ভাবছি, বা আমরা প্রত্যেকে নিজেকে আলাদা করে যেটা ভাবছি, সেটা আসলে ওই টেবিলের মতনই। আসলে আমরা সবাই ব্রহ্মই হয়ে বসে রয়েছি, এই মুহূর্তে হয়ে বসে আছি। খুব সাধনা করে হবো তা নয়, সাধনা করে হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ আমি ব্রহ্ম, কিন্তু আমরা এখনো প্রত্যেকে হয়ে বসে আছি। বলছেন যে এই যেখানে যেই অনুভবে কোনোভাবেই আমার নিজেকে তৃষিতা সেন ভাবার ভান নেই, যেই কল্পনা নেই, সেই জায়গাটাকেই বলা হচ্ছে, সেই বিষয় মানে সেই অনুভবকেই বলা হচ্ছে ব্রহ্ম। বলছে এই ত্রিপাদ থাকে কূটস্থ। তা বলে এরূপ যেন মনে করিসনি ব্রহ্ম জীব জগৎ হতে একটা স্বতন্ত্র বস্তু। প্রচুর মনে করা থাকে, ব্রহ্মজ্ঞান লাভের আগে প্রচুর কল্পনা থাকে, ব্রহ্ম বুঝি এমন, ব্রহ্মজ্ঞান হলে বুঝি এমন হয়, ব্রহ্ম বুঝি তেমন, অনেকের অনেক কল্পনা থাকে। কিন্তু যখন জ্ঞান লাভ কেউ করে দেখা যায় সব কল্পনাই মিথ্যা, কোনো কল্পনাই সঠিক ছিল না। তার কারণ সে কল্পনার পারে, আমরা কল্পনা মন দিয়ে করি, তিনি মনের পারে, সেটা যে কি কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না যে তিনি কি কেমন। তাই আমাদের যাবতীয় কল্পনা সমস্তটাই ভুল প্রমাণিত হয়, এবং যারা জ্ঞান লাভ করে তারা ফিরে এসে বলে এ বাবা এরকম, হ্যাঁ মায়ার জন্য মনে হচ্ছে ওটা। ভাস্কর সরকার, হ্যাঁ মায়ার জন্য মনে হচ্ছে ওটা। মানে আমরা ওভাবেই ভাবি আর কি, আমরা মায়ার জন্যই নিজেকে আমরা নামরূপ, বা মানে আমি নিজেকে তৃষিতা সেন ভাবি বা বলি। তো বলছেন যে এবার যেটা কল্পনা করে সবাইতেই, স্বামীজি বলছেন তা বলে মনে করিসনি যেন ব্রহ্ম জীব জগৎ হতে একটা স্বতন্ত্র বস্তু, পুরো আলাদা একটা বস্তু। ব্রহ্ম জীব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আলাদা নন, আবার তিনি সবকিছুর মধ্যে মানে জীব জগৎও নন, তিনি একাকার, তিনি যা তিনি তাই, তাকে কিছু দিয়ে ব্যাখ্যা করা বড় মুশকিল। বিশিষ্ট দ্বৈতবাদীরা বলেন ব্রহ্মই জীব জগৎ রূপে পরিণত হয়েছেন। অদ্বৈতবাদীরা বলেন তা নয়, ব্রহ্মে এই জীব জগৎ অধ্যস্ত হয়েছে মাত্র। আজ খুব খুব কঠিন আলোচনায় ঢুকছেন স্বামীজি। বলছেন যে বিশিষ্টাদ্বৈতবাদী, প্রথম কথা বলেনি বিশিষ্টাদ্বৈতবাদী কারা। যেমন অদ্বৈতবাদীরা পরিষ্কার বলে দিচ্ছেন ব্রহ্ম এবং আমি একাকার, কোনো তফাৎ নেই, এক চুলো তফাৎ নেই। দ্বৈতবাদীরা বলে দিচ্ছেন ঈশ্বর আমার থেকে পুরো আলাদা, আলাদা, তফাৎ, একদম তফাৎ, ডিফারেন্স। বিশিষ্টাদ্বৈতবাদীরা বলছেন আমি ঈশ্বরের অংশ, আমি ঈশ্বরের একটা আঙুল হতে পারি, আমি ঈশ্বরের একটা হাত হতে পারি, আমি ঈশ্বরের একটা পা হতে পারি, কিন্তু আমি ঈশ্বরের অংশ, কিন্তু আমি ঈশ্বর নই। এর নাম বিশিষ্টাদ্বৈতবাদ। তো বলছেন যে বিশিষ্টাদ্বৈতবাদীরা বলছেন, এক মিনিট আমি জায়গাটা হারিয়ে ফেললাম, হ্যাঁ, বিশিষ্টাদ্বৈতবাদীরা বলছেন ব্রহ্মই জীব জগৎ রূপে পরিণত হয়েছেন, কারণ তারা অংশ বলে মনে করছেন। বলছে ব্রহ্মই এই জীব জগৎ হয়েছেন, যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ঠাকুর বলছেন এক জায়গায়, ঠাকুরের তখন যে মনের অবস্থা ঠাকুর সেটা বলছেন তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে। স্বামীজি এখানে বলছেন যে বিশিষ্টাদ্বৈতবাদীরা বলছেন যে ব্রহ্মই জীব জগৎ রূপে পরিণত হয়েছে, সুতরাং চারদিকে যা দেখছো সবই তিনি, তো সবাইকে সেই জ্ঞান করো। করতে করতে একটা সময়
মানে জ্ঞানই উড়ে যায় আসলে। যাই হোক, বলছেন অদ্বৈতবাদীরা বলছেন তা নয়, ব্রহ্মে এই জীব জগৎ অধ্যস্ত হয়েছে মাত্র। শ্রীমতীদি মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ একটু কঠিন আছে। আচ্ছা, আমি আর একটু সহজ করে বলার চেষ্টা করছি। বিশিষ্টাদ্বৈতবাদী মানে হচ্ছে, আমি আবার প্রথম থেকে বলছি, অসুবিধা হলে বলো। দ্বৈতবাদ মানে আমি একটা প্রথমে গল্প বলছি হনুমানজির, তারপর আমি এই বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এই তিনটে ব্যাখ্যা করছি, তারপর এটাতে ঢুকছি। হনুমানজি যখন রামের কাছে গেছেন একটা সময়, হনুমান তো প্রবল অদ্বৈতবাদী এবং ভীষণ জ্ঞানী, কিন্তু তিনি ভক্তও বটে। তিনি রামকে বলছেন যে যখন দেহ বুদ্ধি থাকে তখন কখনো দেখি তুমি ঈশ্বর আর আমি তোমার দাস। এটা দ্বৈতবাদ, পুরো আলাদা করে দিল, তুমি ঈশ্বর আমি তোমার দাস। এরপর বিশিষ্টাদ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ কেমন না, হনুমান বলছে আবার কখনো আমি দেখি, এটা মনেরই এক এক অবস্থা, হনুমানজিরই কিন্তু বিভিন্ন অবস্থা মনের। বলছে যখন কখনো আমি দেখি তুমি প্রভু আমি তোমার দাস, বা তুমি ঈশ্বর আমি তোমার দাস, পুরো দুটো ডিফারেন্ট, তফাৎ, দুটোর পার্থক্য আছে। কখনো বলছেন যে আমি দেখি তুমি ঈশ্বর আমি তোমার অংশ, এই ধরুন এই আঙুলটা এবং এই নখটা হয়তো ভক্ত, মনের এমন অবস্থা হয় যখন শরীর বুদ্ধিটাকে বলছে তুমি ঈশ্বর আমি তোমার অংশ, আমি তোমার থেকে আলাদা নেই, আমার এই নখটা এই আঙুলটা থেকে আলাদা নয়, এই নখটা কিন্তু আঙুলেরই অংশ, আমি তোমার অংশ। বলছে যখন দেহ বুদ্ধি থাকে না তখন দেখি তুমি আমি আমি তুমি, তখন আঙুলও নেই নখও নেই। বলছে তখন শরীরও নেই অংশও নেই, তখন তুমিও নেই আমিও নেই, বা আমিও নেই তুমিও নেই। এই হচ্ছে অদ্বৈতবাদ। এবার স্বামীজি বলছেন, এই অবধি বোঝা গেল কি শ্রীমতীদি? একটু জানিও, এটা সত্যি একটু কঠিন বিষয় ঢোকা হচ্ছে আর কি। স্বামীজি বলছেন যে বিশিষ্টাদ্বৈতবাদী যারা, তাদের কাছে এই ব্রহ্মই, তারা যে মানে অদ্বৈতবাদীরা যে ব্রহ্মের কথা বলছে মানে সেই ব্রহ্মই সমস্ত জীব জগৎ হয়েছে, আমি তুমি সব কিছু সেই ব্রহ্মই হয়েছে, অন্য কিছু নয়। চারদিকে তারা ব্রহ্মকেই দেখছেন এবং নিজেকেও সেই ব্রহ্মের অংশ বলে মনে করছেন। বলছে এইটা বিশিষ্টাদ্বৈতবাদীরা বলছেন। সমাধি থেকে নেমে এসে যার যেরকম অবস্থা, যে যেভাবে জ্ঞান লাভ করেছে, যে যেভাবে তাকে বুঝেছে, যেমন ভগবান একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন একবার, আমরা বসে আছি, এটা দারুণ বেদান্তের কথা বলতে বলতে বলেছিলেন যে যদি সূর্যের ফটো তুলতে তুলতে যাস, তাহলে যদি একই ক্যামেরায় তুই নিজেই ফটো তুলতে তুলতে সূর্যের দিকে যাচ্ছিস, আকাশের দিকে উঠছিস, প্রত্যেকটা ফটো আলাদা আসবে। যেই ফটোটা সূর্যের যত কাছে সেই ফটোটা আলাদা, যেই ফটোটা সূর্যের থেকে যত দূরে সেই ফটোটা তত আলাদা, কিন্তু সবকটাই কিন্তু সূর্যের ফটো। সুতরাং বিশিষ্টাদ্বৈতবাদী যেভাবে ব্রহ্মের ব্যাখ্যা করছে সেটাও তিনি, অদ্বৈতবাদী যেভাবে ব্রহ্মের কথা বলছে সূর্যের একদম কাছের ফটো, সেটাও তিনি। কিন্তু কেউ মানে ধরুন এই জায়গাটায় ব্রহ্ম বা সূর্য, কেউ এই জায়গা থেকে তার ব্যাখ্যা করছে, কেউ এই জায়গা থেকে তার ব্যাখ্যা করছে, কেউ কাছ থেকে ব্যাখ্যা, কেউ দূর থেকে ব্যাখ্যা। এইখানেই তফাৎ, এইখানেই সমস্ত মতবাদ সমস্ত আলাদা। তো এরপর বলছেন যে বিশিষ্ট দ্বৈতবাদীদের ক্ষেত্রে শ্রীমতীদি এই অবধি বোঝা গেছে কি? আচ্ছা, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। অদ্বৈতবাদীরা বলছেন যে তা নয়, ব্রহ্মে এই জীব জগৎ অধ্যস্ত হয়েছে মাত্র। এবার অদ্বৈতবাদীরা কি বলছে? তারা তো অংশও মানবে না, আলাদাও মানবে না। তারা বলছেন যে ব্রহ্মে এই জীব জগৎ অধ্যস্ত হয়েছে মাত্র। প্রথমে কি বললাম? অধিষ্ঠান মানে ব্রহ্ম, সেই সত্যকের কথা বলা হচ্ছে, সে হচ্ছে অধিষ্ঠান ব্রহ্ম, এবং বাকি সমস্ত কিছু বলছে এই জীব জগৎ যেন একটা আপাত প্রজেকশন, একটা আপাত দেখা যাচ্ছে। যেন আমাদের সাপোজ ধরুন সিনেমা দেখতে যাই আমরা, পর্দাটা থাকে সাদা, তার উপর ছায়াছবির প্রদর্শনী হয়,
আলোর খেলা হয়, আমরা কি ওটাকে আলোর খেলা বলি? আমরা দেখি সত্যি ঘোড়া দৌড়াচ্ছে, সত্যি কেউ এসে কাঁদছে, অপু দুর্গা ট্রেন দেখতে ছুটছে, আমরা কি তখন বলি পর্দা দেখছি? আমরা বলি না অপু দুর্গা ছুটছে, দেখ ট্রেন দেখতে ছুটছে। আসল হচ্ছে অধিষ্ঠান হচ্ছে এই পর্দাটা, যেটাকে ব্রহ্ম বলছে। আর যার উপরে আলো পড়ছে, যখন পথের পাঁচালী দেখা যাচ্ছে, এখন যেহেতু চারদিকে পথের পাঁচালীর পথের পদাবলী, এই অপরাজিত সিনেমাটা নিয়ে চর্চা চলছে, ওই উদাহরণটাই মাথায় এলো প্রথমে। যখন পথের পাঁচালী চলছে স্ক্রিনটার উপরে, আবার 1 ঘন্টা পরে তো সেই সিনেমার উপরেই KGF 2 চলছে, সাউথ ইন্ডিয়ান একটা মুভি। তো পিছনের পর্দাটার বদল হচ্ছে না, পর্দাটা অধিষ্ঠান, ওটাই সত্য, তার উপরে বিভিন্ন প্রজেকশন হচ্ছে। ওই যে প্রজেকশনগুলো, ওই সিনেমাগুলোকে অধ্যস্ত বলা হচ্ছে। তেমনি অদ্বৈতবাদীরা বলছেন ব্রহ্ম অধিষ্ঠান এবং তার উপরে যা জীব জগৎ দেখা যাচ্ছে তা অধ্যস্ত, তা যেন প্রজেক্টেড হয়েছে, যেন দেখা যাচ্ছে। মানে আপনারা আমাকে কথা বলতে যেন দেখছেন, কিছু করার নেই, সত্য এটাই। যদি এই মুহূর্তে যারা দেখছেন আপনারা যদি ঘুমিয়ে পড়েন গভীর ঘুমে, সেখানে আপনাদের কাছে কিচ্ছু নেই, আবার স্বপ্ন অবস্থায় এসে যদি সুন্দরবনের বাগতারা করে, তাহলে ওই বাঘের ভয়ে সবাই গলদঘর্ম হয়ে যাবেন। আবার উঠে হয়তো আমাকে কথা বলতে দেখছেন, তাহলে কোনটা সত্য? আমি কথা বলছি তা সত্য? স্বপ্নে বাঘের ভয়ে ছুটছিলেন, বন্দুক খুঁজছিলেন বাঘ মারবেন বলে, সেটা সত্য? নাকি গভীর ঘুমে যেখানে কিছুই ছিল না সেটা সত্য? ভাবতে গেলে সবটাই গুলিয়ে যায় এবং সবটাই উড়ে যায়। আসলে অদ্বৈতবাদ উড়ে যাওয়ার বিষয়, সবটাই সরে যায়, ওই স্ক্রিনটাই শুধু পড়ে থাকে। পথের পাঁচালীও চলে যায়, অপরাজিতও চলে ওর উপর দিয়ে KGF 2ও চলে, RRRও চলে, সব চলে। এই ভিতরের সেই ব্রহ্মের উপর দিয়ে সব ঘুরতে থাকে, ওর উপর দিয়ে যেন ঘুরতে থাকে বলার থেকেও বলার কথা, যেন ঘুরতে থাকে। বলছে কিন্তু বস্তুত ওতে ব্রহ্মের কোনরূপ পরিণাম হয়নি। বলছে তাতে ব্রহ্মের কিন্তু কোনরূপ পরিণাম হয়নি, ওই পর্দাটার কিন্তু কোনো পরিণাম হয়নি, তার উপরে যা খুশি চলতে থাক, কোনো পরিণাম হয়নি। অদ্বৈতবাদী বলেন নামরূপ নিয়ে জগৎ, যতক্ষণ নামরূপ আছে ততক্ষণই জগৎ আছে। বলছেন যে অদ্বৈতবাদী বলছেন নাম আর রূপ নিয়েই জগৎ। আমাদের জগৎ মানে কি? মানে আমরা একটা স্ট্রাকচার ভেবে নিলাম, মানে তৃষিতা সেন, আমি আমার কথাই বলছি, তৃষিতা সেন বলে আমার কোনো বন্ধু ভাববে, একটা হাওয়া তো তার সামনে আসবে না, তার সামনে আসবে একটা মেয়ে, প্রথম আসবে মেয়ে, তারপর তাকে এরকম দেখতে, ঝট করে একটা স্ট্রাকচার চলে এলো, একটা নামের সাথে একটা স্ট্রাকচার চলে এলো, তবে আমরা তাকে চিনতে পারলাম। আচ্ছা, এই সবাই একাকার হলে তো হবে না, যমজদের মধ্যে আমরা কোনো বৈশিষ্ট্য খুঁজি, যারা সবাই টুইন্স, যারা এক দেখতে, তাদের মধ্যে আমরা বৈশিষ্ট্য খুঁজি, একটু আলাদা কোথায়, সেই আলাদাটা নিয়ে আমরা তাদের স্ট্রাকচার তৈরি করি। বলছেন যে অদ্বৈতবাদী বলছেন নাম রূপ নিয়েই জগৎ। জগৎ মানে বাইরেরটা নয়, আমার মনের মধ্যেই কিন্তু তৃষিতা সেনের একটা নাম আছে এবং একটা রূপ আছে, সেই নাম রূপের মধ্যেই আমার মন ঘুরছে, বাইরেটা তো পরের বিষয়, পরে দেখছি। ধ্যান ধারণা বলে যখন নামরূপের বিলয় হয়ে যায় তখন এক ব্রহ্মই থাকেন। বলছেন ধ্যান ধারণা করতে করতে, সাধনা করতে করতে সেই নাম রূপের যখন বিলয় হয়ে যায়, যখন সেই নাম রূপ আর থাকে না, তখন এক ব্রহ্মই থাকেন, তখন শুধু সেই পর্দাই থাকে। মানে ধ্যান ধারণা করা মানে কি? ধ্যান ধারণা করা মানে ওই সিনেমাগুলোকে ওড়ানো, শুধু পর্দাটাকেই দেখতে পাওয়ার নামই ব্রহ্মজ্ঞান, শুধু সেই তাকে দেখতে পাওয়ার নামই ব্রহ্মজ্ঞান। বাকি আমরা তো বলি জগৎ বাইরে, একটু চোখ বুঝে যদি ভিতরে তাকান দেখবেন বাইরের জগৎ কোথায়, ভিতরে প্রত্যেক মুহূর্তে জগৎ তৈরি হচ্ছে, এটা সেটা, এটা করব সেটা করব, এইখানে ওই হয়েছিল ওখানে সেই হয়েছিল। এই ভিতরের জগৎ যখন উড়ে যায়, বাইরের জগৎ প্রথমে উড়লো যেটাকে দেখছি, তারপর ভিতরের জগৎ, মানে বাইরের জগৎ মানে কি, আমার চোখ আছে তাই দেখছি, অন্ধ থাকলে ওই জগৎ আমার কাছে থাকতো না। চাঁদ আমার কাছে কালোও হতে পারতো, সাদা গায়ে ছোপ ছোপ হতো না,
চোখ আছে তাই ওরকম দেখছি। আবার চাঁদে দাঁড়িয়ে যারা চাঁদকে দেখছে তাদের কাছে চাঁদের মাটি টাটির ব্যাপার আলাদা, একটা লাদাখের মতন নাকি বলছে চাঁদ, পাহাড় টাহাড় সব রুক্ষ রুক্ষ পাহাড়। তো আমি যেভাবে দেখছি, প্রথমে এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎটাকে দেখা বন্ধ করে চোখ বুঝলাম, তারপর ভিতরে জগৎটাকে দেখা শুরু হলো, এই সারাক্ষণ ফুটছে, এখানে এই হচ্ছে, ওখানে সেই হচ্ছে, ওখানে তাই হচ্ছে, সেটাও যখন বন্ধ হলো, ওইটার নামই সাধনা, ওটা সরানোর নামই সাধনা। তারপরে সাদা পর্দা দেখতে পাওয়া যায়। ধ্যান ধারণায় নামরূপের আবরণটা দূর হয়ে ওই ভাবটা প্রত্যক্ষ হয় মাত্র, জীবের স্বরূপই হচ্ছেন ব্রহ্ম। না, আমি একটা লাইন স্কিপ করলাম। বলছে তখন তোর বা আমার বা জীব জগতের স্বতন্ত্র সত্তার আর অনুভব হয় না। বলছে যখন শুধু তিনিই থাকেন তখন তোর আমার বাকি স্বতন্ত্র সত্তার আর কোনো অনুভব হয় না। তখন বোধ হয় আমি নিত্য শুদ্ধ বুদ্ধ প্রত্যক চৈতন্য বা ব্রহ্ম। বলছে তখন বোধ হয় যে আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ প্রত্যক চৈতন্য, আমি ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। জীবের স্বরূপই হচ্ছেন ব্রহ্ম। বলছে প্রত্যেকের স্বরূপ ব্রহ্ম। ধ্যান ধারণায় নামরূপের আবরণটা দূর হয়ে যায়। বলছে প্রত্যেকে হয়ে আছে ব্রহ্ম, শুধু ধ্যান ধারণা করে এই নামরূপটাকে সরিয়ে দেওয়া, নামরূপের আবরণটা সরিয়ে দেওয়া। এই হচ্ছে শুদ্ধা দ্বৈতবাদের সারমর্ম। বেদ বেদান্ত শাস্ত্র ফাস্ত্র এই কথাই নানা রকমে বারংবার বুঝিয়ে দিচ্ছে। বলছেন যে এই প্রথম শুরু করলেন যে জিজ্ঞাসা করেছিল শিষ্যদের ঈশ্বরকেই তো সবাই বলছে, তাহলে উপনিষদে কিছু আছে? স্বামীজি বলছেন যে চতুর্থ পাদে এক পাদে ঈশ্বর, সেখানে সৃষ্টি স্থিতি প্রলয়ের লয়ের যেন অধ্যাস হচ্ছে, আর 3 পাদ কুটস্থ সেটাকেই ব্রহ্ম বলছে। সেই ব্রহ্ম অনুভব কেমন না, সব নেই নেই করে স্বামীজি বললেন, তুই নাম নোস, তুই রূপ নোস। বলছে তারপর যেটা পড়ে থাকে সেটা, যে ধ্যান ধারণায় এই নাম রূপের আবরণটা দূর হয়ে যায়। ধ্যান ধারণায় ব্রহ্মকে টেনে বের করলাম এমন হয় না। বলছে আমি সেটা হয়েই আছি, শুধু আমার নাম রূপের একটা আবরণ আছে, ওই আবরণটা সরানো, এই ভাবটা প্রত্যক্ষ হয় মাত্র। বলছে এই শুদ্ধা দ্বৈতবাদের সারমর্ম। শুদ্ধা দ্বৈতবাদ মানে অদ্বৈতবাদী, অদ্বৈতবাদ মানে শুদ্ধা দ্বৈতবাদী, আলাদা কিছু নয়। শুদ্ধা দ্বৈতবাদ বলছেন ওই জন্য, যেই দ্বৈতবাদ সেই পরম জ্ঞানে নিয়ে যায়। বেদ বেদান্ত শাস্ত্র ফাস্ত্র এই কথাই নানা রকমে বারংবার বুঝিয়ে যাচ্ছে। বলছে এই সমস্ত কথাই শাস্ত্র আলাদাভাবে এভাবে বুঝিয়ে যাচ্ছে। আবিরাবর ভট্টাচার্য সেটা কিভাবে সম্ভব হয় জানতে ইচ্ছুক। না, মাঝখানে না, আপনি শেষেই করেছেন, আর আমি শেষ করছি। এইটা কিভাবে সম্ভব এটা বলা খুব মুশকিল, কারণ সেখানে মায়ের রাজ্যের কথা বলা হচ্ছে, মায়ের রাজ্য, সেখানে শক্তির রাজ্য। আমি ওটা নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ অদ্বৈতবাদ অব্দি তাও ধ্যান ধারণা চেষ্টা চরিত্র করে পারা যায়, একটু হলো গুরুকৃপা থাকলে হয়ে যায়, ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায়। কিন্তু কয়েকজন ব্রহ্মজ্ঞানীর, কৃপাধন্য ব্রহ্মজ্ঞানীর কাছে মা সেই দরজা খোলেন। যার কাছে সেই মায়ের দরজা খুলে, যার কাছে সেই শক্তির রাজ্য খুলে, সেটা আলাদা। সেইটা নিয়ে কথা বলার অনলাইনে আমার পক্ষে সম্ভব নয়। আর সেটা নয় থাক, ওটা ব্রহ্মজ্ঞানেরও অনেক পরের বিষয়। মানে সব ব্রহ্মজ্ঞানীর কাছেও তিনি কৃপা করেন না, যদি তিনি কৃপা করেন তবে। আর বলতে গেলেও আমি কতদূর বলতে পারবো সঠিক আমি জানি না, কারণ এই কথা বলার নয়। এই কথা ব্রহ্মজ্ঞানের পরেও তিনি যদি বোঝান, মা যদি বোঝান, তবে বোঝা যায়। আবিরাবর ভট্টাচার্য এইটা বলতে পারলাম না। বেশ, তাহলে আজকে এই অবধিই থাক, আমার আজকে একটু তাড়া আছে। বুধবার দিনকে যোগা বাশিষ্ঠ সারের আলোচনাতে সন্ধ্যা রাত 9টা থেকে দেখা হচ্ছে। নমস্কার।